বিশাল উঠান জুড়ে সবুজ দূর্বাঘাস লাগানো আছে। নিয়মিত পরিচর্যার কারণে সব জায়গায় একেবারে সমান সমান করে কাটা, একটু উঁচু নিচু নেই। নরম ঘাসের উপর নগ্ন পায়ের স্পর্শ লাগলে মনে হয় কোনো পশমি কার্পেটের উপর নির্বিঘ্নে পদাচারণ চলছে। একটা কোণে পরপর দুই তিনটা শিউলি ফুলের বড় আকারের গাছ। নিচে বিছিয়ে থাকা সাদা সাদা ফুলগুলো তাজা নয়, ভোরের দিকে সেইগুলো গাছ থেকে ঝরে পড়েছে বিধায় তাদের সুরভি ভাবটা এখন আর নেই। কেমন যেন মিয়ে চুপসে গেছে। খালি পায়ে এক পা দুপা করে সেদিকটা এগিয়ে গেল তোহা। ঝুঁকে গিয়ে কতগুলো ফুল হাতে উঠিয়ে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। তীব্র সুঘ্রাণ নাথ আসলেও হালকা হালকা আসছে। জুতো ফেলে খালি পায়ে ঘুরছিস কেন? পায়ে বিঁধে যাবে তো কিছু একটা। কথাটা শোনা মাত্র সচকিত হয়ে পিছনে ফিরল তোহা। তিহানের মুখ দেখার আগে তার নজর গেল তিহানের হাতের দিকে। তার খুলে রেখে আসা জুতো জোড়া হাতে নিয়ে শটান দাঁড়িয়ে আছে তিহান। শীতল দৃষ্টি তোহার, ফুল ভর্তি হাতের মধ্যে। তোহা মুখ ফুটে কিছু বলার আগেই এক হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল তিহান। এক হাতে জুতো নিয়ে আর এক হাতে তোহার পায়ের দিকে বাড়াতেই আপনা আপনি দুই কদম পিছিয়ে গেল তোহা। মাটিতে পড়ে থাকা কয়েকটা শিউলি ফুল পদতলে পিষ্ট হয়ে পায়ের সাথে বিশ্রীভাবে লেপচে গেল। সেই দিকে খেয়াল দিল না তোহা। তিহানের দিকে চেয়ে সপ্রতিভ কণ্ঠে সে বলল, পায়ে হাত দিচ্ছেন কেন? জুতো পরাবো ইডিয়েট, পাটা আগে আন। দাঁতে দাঁত চেপে কথাটা বলল তিহান। তোহার মধ্যে পা এগিয়ে দেওয়ার উদ্বেগ দেখা গেল না। গলা স্বর নামিয়ে উসখুস করে সে বলল, আমি পরবো না জুতো, এইভাবেই ভালো লাগছে। কিছুক্ষণ চুপ থাকলো তিহান। অহেতুক মাথা চড়া দেওয়া রাগটাকে সামলে একটু নরম হলো সে। মুখের কাঠিন্য কমিয়ে কোমল কণ্ঠে বলল, খালি পায়ে ঘুরে বেড়ানোর কোনো মানে আছে তিহু? কাঁটা ফাটা একবার বিঁধে গেলে তুই তো ব্যথা পাবি। তোর হাতে ফুল, আমি পরিয়ে দিই। বলেই তোহার পা রাখার জন্য হাতের তালু মেলে দিল সে। তোহা পা বাড়ালো না। তিহানের প্রতি প্রবল শ্রদ্ধা বোধ থেকেই তার হাতের উপর পা রাখতে কেমন একটা ইতস্তত বোধ হচ্ছে। উপায় না পেয়ে হাতের ফুলগুলো ফেলে দিতে উদ্যত হয়ে বলল, আমি পরে নিচ্ছি। তোমাকে ফুল ফেলতে বলেছি আমি? পা দাও। রাশভারী কণ্ঠের ধমকীয় আদেশে থেমে যেতে হলো তোহাকে। হাতের ফুলগুলো হাতেই রয়ে গেল। চুপচাপ টান পাটা তিহানের হাতের উপর রাখলো সে। প্রথমেই জুতোটা পরালো না তিহান। পকেট থেকে রুমাল বের করে পায়ের তালুতে পৃষ্ঠ হয়ে লেগে থাকা ফুলগুলো মুছে পরিষ্কার করে তারপর জুতো পরিয়ে দিল। জুতোটায় ফিতা আটকাতে হয়, তাই নিজে নিজে পা ঢুকিয়ে পরার অবকাশ নেই, হাত দিয়েই পড়তে হয়। কাজ শেষ হতেই দ্রুত পা সরিয়ে নিল তোহা। উঠোনের একপাশে বড় একটা কাঁঠাল গাছ আছে। যদিও এখানে কাঁঠাল নেই, তবে গ্রীষ্মের সময় গাছ ভরে ওঠে। সেই কাঁঠাল গাছের বিস্তৃত ডালপালার নিচে রোদের তেজ পৌঁছতে পারে না। সেখানে ইট সিমেন্ট দিয়ে বসার জায়গা বানানো আছে। লাল রং করা বসার সিট বিধায় বেশ দৃষ্টিনন্দন। সেখানেই বসে আছে বাকি কাজিনরা। যদিও তাদের নজর এদিকে আসার সুযোগ নেই, কারণ এই পাশে পিঠ দিয়ে বসেছে সবাই। তবুও কেমন একটা অদ্ভুত ভয় লাগে তোহার। যদি কেউ দেখে ফেলতো, কি লজ্জায় না পড়তো সে। গ্রামের দিকটায় কারো সন্ধ্যা হলেই নীরবতা নেমে আসে। শুনশান প্রকৃতির মাঝে ঝিঝি পোকার এলো পাথারি ডাক। আলো না থাকলেই কেমন ভুতুড়ে পরিবেশ, সেই সাথে ঠান্ডা হাওয়ায় কেমন ঝিমানো অনুভূতি। সারাদিন হই হুল্লোড় করায় গতকাল অনেকটা সন্ধ্যার দিকেই ঘুমিয়ে পড়েছিল তোহা। রাতের খাবারও সে খায়নি। তথাপি ক্ষুধার জ্বালায় পেটে মোচড় দেওয়ার আর আগে ভাগে ঘুমানোর ফলে খুব ভোরবেলায় ঘুমটা ভেঙে গেল তার। মাথায় ভোঁতা একটা যন্ত্রণা হচ্ছে, ম্যাজ ম্যাজ লাগছে শরীরটা। শিরা উপশিরায় আড়ষ্ট ভাব। তার পাশে স্বর্ণালী ঘুমাচ্ছে। ঘুমানোর সময় অবশ্য সে একাই শুয়েছিল। স্বর্ণালী বোধহয় রাতের বেলায় এসেছে। দুই হাত দুই দিকে মেলেই টান টান হয়ে উঠে বসলো তোহা। মুখে হাত ডলতেই বুঝলো তৈলাক্ত হয়ে আছে ত্বক। একটা হাই তুলে বিছানা থেকে নামলো সে। লাইট জ্বালতে গিয়েও জ্বালালো না। স্বর্ণালীর ঘুমে অযথা ডিস্টার্ব করে তো আর লাভ নেই। ওয়াশরুমে গিয়ে মুখে হাতে জল দিল। গায়ে তখনও কালকের সবুজ জামাটাই রয়েছে। ঘুমানোর আগে আর বদলানো হয়নি।
ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে আস্তে করে রুমের দরজাটা খুলল তোহা। বাড়ির সবাই ঘুম। মুখ ঘুরিয়ে বড় বারান্দা দিয়ে বাইরের দিকে দেখল। এখনো সব স্পষ্ট নয়, ধোঁয়াটে সাদা ভাব। একটু এগোলো সে। ছোট থেকেই শুনে এসেছে শিউলি ফুল ফোটে রাতে আর ভোরেই ঝরে যায়। তবে শহরে থাকার দরুন চাক্ষুষ থাকার সুযোগটা কখনো হয়নি। এতদিনে সুপ্ত বাসনার কৌতূহল থামাতে না পেরে সিঁড়ি ভেঙে ধীর পায়ে নিচে নেমে গেল তোহা। অতঃপর নরম ঘাস মারিয়ে উঠানে উপস্থিত হতেই সেখানে সাদা পাতলা টি শার্ট পরিহিত তিহানকে দেখে রীতিমতো চমকে উঠল সে। অস্পষ্ট স্বরে আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো, আপনি এখানে? কথাটা খুব আস্তে বললেও চারিদিকে নিস্তব্ধতার ভিড়ে তা তিহানের কানে যেতে খুব একটা অসুবিধে হলো না। সাথে সাথে ফিরে তাকালো তিহান। তোহাকে দেখে অনেকটা অবাক হয়েছে তিহান, সেটা তার মুখ দেখে স্পষ্ট। পর মুহূর্তে মুখ ফিরিয়ে আবারও আকাশের দিকে তাকালো তিহান। সেই দিকে তাকিয়েই কণ্ঠে গাম্ভীর্য নিয়ে বলল, কাছে আসো। তোহার গোছানো দৃষ্টি এলোমেলো হয়ে গেল মুহূর্তেই। শূন্য মস্তিষ্কে মাথায় হালকা সবুজ রঙের ওড়নাটা টেনে নিয়ে আস্তে করে তিহানের পাশে গিয়ে দাঁড়ালো। সে দাঁড়াতেই পেছন দিয়ে এক বাহু জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল তিহান। অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বিচলিত কণ্ঠে বলল, কি করছেন? কেউ কেউ নেই এখানে। তিহান কাটকাট কণ্ঠে উত্তর দিল। হঠাৎই বাকশূন্য হয়ে গেল তোহা। শিউলি ফুলের তীব্র সুঘ্রাণে চারিপাশ মম করছে। ফুলের সুবাসের সাথে সাথে প্রেমিকের উষ্ণ আবেগী ছোঁয়ায় মাথা কেমন ঝিমঝিম করছে। মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে সে। এত ভোরে উঠেছ যে? কাল রাতে তো খাওনি, ক্ষুধা পেয়েছে? কিছুক্ষণ আমতা আমতা করল তোহা। অতঃপর একটু থেমে বোকা কণ্ঠে উত্তর দিল, আমি আসলে ফুল দেখতে এসেছিলাম। ফুল? ওই যে শিউলি ফুল। হাতের তর্জনী উঁচিয়ে ইশারা করল তোহা। তার ইশারা অনুসরণ করে সেই দিকে তাকালো তিহান। মাটিতে চাদরের ন্যায় বিছিয়ে থাকা শিউলি ফুলগুলো দেখতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল তার। তোহা সমেত সেখানটায় গিয়ে দাঁড়ালো সে। তোহাকে ছেড়ে দুই হাতের মুঠোয় ভর্তি ফুল নিয়ে তোহার হাতের আঁচলায় ভরে দিল। কেন যেন এতগুলো তাজা সুরভি ফুল দেখে তোহার মনের কোণে নিভে থাকা বাচ্চা সুলভ মনটা আবারও জেগে উঠল। খুশিতে লাফিয়ে উঠে নেহাতি ছেলে মানুষের কণ্ঠে সে বলল, দেখছেন কি সুন্দর। ঠোঁট ভাকিয়ে হাসল তিহান। ফিরটা অল্পতেই বাঁধ ভাঙা খুশিতে ফেটে পড়ে। তার আগে থেকেই সেটা জানা আছে। উঠে দাঁড়ালো সে। আচমকায় তোহার মাথার ঘোমটাটা নামিয়ে দিয়ে কানে একটা ফুল গুঁজল। তারপর আরো একটা, অতঃপর আরো একটা, মোটমাট 3টে ফুল। তোহার অস্থিরতার পরপর দৃষ্টি মেঝের দিকে। তিহানের ঠোঁটে তখন ধীর কণ্ঠে গান চলছে। একটু গিয়েই থামল তিহান। সামনে থাকা প্রেমিকার লজ্জারাঙা মুখশ্রীর দিকে তাকিয়ে ঠোঁট আর একরত্তিও চলল না তার। এই রূপ সহ্য করার মতো নয়, শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। তবুও চোখ ফেরাতে মন সায় দেয় না। অজ্ঞতা তিহান শুধু দেখেই গেল এবং দেখেই গেল। কাঁঠাল গাছের বড় বড় ডালের ফাঁক ফোকর থেকে পাখিদের কিচিরমিচির ডাক কানে ভাসছে। সেই মধুর সুরালো কলতানেই ঘোর কাটল তিহানে। তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে তোহার থেকে একটু দূরত্ব নিয়ে দাঁড়ালো সে। তিহান সরতেই হাতের ফুলগুলো মাটিতে রেখে মাথায় পুনরায় ওড়না টেনে নিল তোহা। লজ্জায় লালাভ হয়ে পড়েছে তার দুই গাল। পকেট থেকে ফোন বের করলো তিহান। সময়টা দেখে নিয়ে মাথাটা বাঁকিয়ে দুই আঙুল কপালের কোণে ঘষে বলল, আমি বাইরে যাব, তুই যাবি আমার সাথে? তোহা তাকালো। তিহান তার উত্তরের আশায় প্রশ্নাত্মক চাহনি নিক্ষেপ করে চেয়ে রয়েছে তার দিকে। তোহার উত্তর না পেয়ে ভুরু উঁচিয়ে আবারও ইশারা করল তিহান। একটু আগালো তোহা। কিছু না বলে তিহানের হাত আঁকড়ে ধরতেই মুচকি হাসল তিহান। নিজেও তোহার হাতের মুঠোটা শক্ত করে ধরে গেটের দিকে হাঁটতে লাগলো। তিহানের সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতেই তোহা বলল, এই ভোরবেলা কোথায় যাবেন? একটু হাঁটবো। ভোরের বেলা গ্রামের মাটির রাস্তা ধরে গন্তব্যহীনভাবে হাঁটার একটা অদ্ভুত শান্তি আছে, বুঝলি? আপনি কিভাবে জানেন? আপনি তো শহরে থাকেন। আমি কি তোর মতো বাচ্চা নাকি?
আজ পর্যন্ত হুটহাট কত জায়গায় ঘুরতে গিয়েছি, তার কোনো হিসেব আছে? এই গ্রাম বাংলার প্রকৃতি আমার ঢের চেনা আছে। তোর মতো খড় কোনো ব্যাঙ নাকি আমি, গাধা! বলে এক হাতে নিঃশব্দে লোহার মেইন গেটের হাতল খোঁড়ালো তিহান। ঠোঁট চেপে ধরল তোহা। কোনো রকম শব্দ ব্যয় না করে গেটটা খোলা হয়ে যেতে কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, গেট কি খোলাই থাকে সারা রাত? না, আমি মোস্তাক চাচাকে বলে খুলিয়েছি। চকিতে আশেপাশে তাকালো তোহা। তার অস্থিরতা ভরা ভীত দৃষ্টি দেখে তিহান স্বাভাবিক কণ্ঠে বলল, শান্ত হ, উনি নেই এখানে, গেট খুলে দিয়ে চলে গেছে, এখন হয়তো নিজের ঘরে ঘুমাচ্ছে। তিহানের কথায় ছোট্ট করে স্বস্তিদায়ক একটা শ্বাস ছাড়ল তোহা। তিহান হাসল। তোহার হাত টেনে তাকে নিয়ে বেরিয়ে যেতে যেতে মৃদু কণ্ঠে বলল, এত ভয় পাও কেন? তোমার অসম্মান হবে এমন কিছু আমি কখনোই করব না, ভরসা রাখো। গ্রামের মাঝারি প্রস্তরের রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে তারা। কোনো কথা নেই দুজনের, তবুও দুজনের ঠোঁটে নীরবতার মধ্যেও যেন হাজারো ভালোবাসার নিখুঁত নিস্তব্ধ বহিঃপ্রকাশ। এলোমেলো হাওয়া বইছে, ঠান্ডা শীতল ভোরের মাতাল হাওয়া। তারা হাঁটছে বেশ অনেকক্ষণ যাবৎ। সকাল হয়ে গেছে প্রায়। দুই একজন মানুষের আনাগোনাও শুরু হয়েছে। এতক্ষণ বেশ ভালো লাগলেও এখন রীতিমতো হাঁপিয়ে উঠেছে তোহা। পাটা ভীষণ ব্যথা করছে। উপায়ন্তর তিহানের দিকে তাকালো সে। লোকটা নির্বিকার, কোন রকম অলসতা না নিয়ে অনায়াসে হেঁটে চলেছে। মুঠো বন্দি থাকা ঘামে ভিজে যাওয়া হাতটা নাড়ালো তোহা। কাতর কণ্ঠে ডাকলো, তিহান ভাই। তিহান ঘাড় ফিরিয়ে তাকালো। মুহূর্তে দৃষ্টি সরিয়ে বাঁকা হেসে ব্যঙ্গ করে বলল, এইটুকুতেই ক্লান্ত? সাধেই কি তোকে ঘর কোনো ব্যাং বলি? মুহূর্তেই চোখের দৃষ্টি আগুন হয়ে গেল তোহার। তিহানের হাতটা ঝাড়া মেরে সরানোর চেষ্টা করে সে উত্তপ্ত কণ্ঠে বলল, আপনি আমাকে বারবার ব্যাং বলেন কেন? আমি কি আপনার মতো বুড়ো নাকি যে সব জায়গায় একা একা ডিং ডিং করে ঘুরে বেড়াবো? খালামণিকে বলে আপনার ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এক ভুরু উঁচিয়ে পাকা চোখে তাকালো তিহান। তোহার তখনও তার হাত ছাড়ানোর চেষ্টা করে চলেছে। সরু চোখে সেদিকটা দেখে নিয়ে এক টানে তার হাত ধরে নিচের দিকে টেনে নিল তিহান। চোখে চোখ রেখে বলল, কি বললি? আবার বলতো। সেম টোনে বলবি, ওকে? তোহা থামলো। ছাড়ানোর জন্য নাড়াতে থাকা হাতটা নিস্তেজ হয়ে তিহানের হাতের মাঝে আবদ্ধ হয়ে রইল। দৃষ্টি ঘোরালো সে। বিড় করে বলল, আপনি সত্যি সত্যি একটা অসহ্য। তবে এরপর আর বেশিক্ষণ চলল না তাদের পদাচরণ। একটা রিক্সা ডেকে সেটাই তোহাকে নিয়ে উঠে বসলো তিহান। শত হলেও প্রিয়সীর পায়ে ব্যথা করছে। প্রেমিক কি তা সহ্য করতে পারে? শুক্রবারের উৎসব মুখর দুপুর। খানিক আগে শাওয়ার নিয়ে বেরিয়েছে তোহা। পরনে কাঁচা হলুদ রঙের একটা সুতির জামা, চুলগুলো অর্ধ ভেজা। স্বর্ণালী দাঁড়িয়ে আছে জানালার ধার ঘেঁষে। তার হাতে একটা লাল রঙের বোতল। ভ্রু কুঁচকে কৌতূহলী দৃষ্টি নিয়ে সেটাই উল্টে পাল্টে পর্যবেক্ষণ করে চলেছে সে। কি ওটা আপু, এভাবে দেখছো যে? নানু তো বলল আলতা, ছোট্ট করে উত্তর দিল স্বর্ণালী। কি বললে? আলতা? বলেই বিছানা থেকে উঠে দাঁড়ালো তোহা। স্বর্ণালী কাছে গিয়ে বোতলটা হাতে নিয়ে মুখ খুলতেই লাল রঙে আঙুলটা মেখে গেল পুরো। আঁতকে উঠল সে। বিরক্তিতে মেজাজ খারাপ হয়ে গেলেও স্বর্ণালীর সামনে তা প্রকাশ না করে চুপচাপ বোতলটা আটকে ওয়াশরুমে গিয়ে হাতটা ধুয়ে আসলো সে। বাড়ির ছেলেরা এখন বাসায় নেই, সবাই পাঞ্জাবি পরে নানার সাথে মসজিদে গেছে। খালুরাও নেই, সেজন্য তারা দুজন নেমে রান্নাঘরের দিকে গেল। স্বর্ণালীর হাতে এখনো আলতার বোতলটা বিদ্যমান। রান্নাঘরে আফিয়া, আতিয়া, নানু সবাই আছে। তারা দুজনও বসলো। তবে খানিক বাদে সেখানটায় আর মন টিকলো না তোহার। এক দৃষ্টিতে কিছুক্ষণ পাশে তাকের উপর রাখা বোতলটার দিকে চেয়ে থাকলো সে। মনের মধ্যে তখন আলতা পরার অদম্য ইচ্ছেটা জেগে উঠেছে আস্তে আস্তে। কাঁঠাল গাছের নিচে বসার জায়গাটায় পা তুলে বসেছে তোহা। তার এক হাতে আলতার বোতল আর এক হাতে লাল রঙের মাখামাখি। হলুদ রঙের জামা কাপড় পর্যন্ত মেখে যাচ্ছে, তবু আলতা পরা তীব্র জেদ পেয়ে বসেছে তাকে। মূলত এটা কোনো কঠিন কাজ না, তবু প্রথমবার করার কারণে তার ঠাওর করতে একেবারেই অপারগ তোহা। কালো ভুরু জোড়া কুঁচকে আছে,
বাচ্চাদের মতো চেপে রাখা ঠোঁটে বিরক্তির আভাস। এক পর্যায়ে বেশ অনেকগুলো আলতা ঢেলে দেওয়ায় তা পায়ের কোনা গড়িয়ে টুপ টুপ করে ঘাসের উপর পড়তেই একটা শক্তপোক্ত হাত তার পা টেনে নিল। চমকে তাকালো তোহা। তিহানের পরনে সাদা পাঞ্জাবি, মাত্রই বোধহয় ফিরেছে সবাই। তিহানের এক হাতে পানির বোতল, আশেপাশে তাকিয়ে পা সরিয়ে নিতে চাইল তোহা। তিহান দিলই না। পানির বোতল থেকে পানি ঢালতে ঢালতে আর অপর হাতে আলতাগুলো ডলে ডলে ওঠাতে ওঠাতে বলল, যেটা পারিস না সেটা করিস কেন? ভর দুপুরে আলতা পরার শখ হয়েছে, ইডিয়েট! মেজাজ আরো বিগড়ে গেল। দাঁতে দাঁত চেপে সে বলল, আপনার কি সমস্যা? আমার পা, আমি আমার হাত দিয়ে পড়ছি, আপনার কি হয়েছে? তোহার রাগত কণ্ঠের বিপরীতে ঠোঁট এলিয়ে হাসল তিহান। ভেজা পা রুমাল দিয়ে মুছে দিতে দিতে তোহার দিকে তাকিয়ে আপাদমস্তক চোখ বুলিয়ে কণ্ঠে হাসির রেস্টে নেই বলল, পড়তে আর পারছ কই হলদে পাখি? বলে তোহার হাত থেকে বোতলটা নিল সে। নিজের হাঁটুর উপর তোহার পা রেখে নিজের এক আঙুলে আলতা ভরিয়ে সুন্দর করে নিখুঁতভাবে পরিয়ে দিতে লাগলো আলতা। কয়েক ফোঁটা গড়িয়ে পড়ল তার ধপধপে সাদা পাঞ্জাবিতে। সেই দিকে ভুরুক্ষেপ করল না তিহান। এক মনে আলতা পরানোর ধ্যানে নিমজ্জিত সে। হঠাৎই সামনে নিজাম রহমানকে দেখে পিলে চমকে উঠল তোহার। সে এদিকেই এগিয়ে আসছে। তৎক্ষণাৎ তোহা এক ঝটকায় পা সরিয়ে নিতে গেলেও তিহান বাধা দিয়ে বলল, সমস্যা কি? উত্তরে তোহা ভীত ভীত কণ্ঠে চাপা গলায় বলল, পা ছাড়ুন, নানা আসছে এইদিকেই। ওহ আল্লাহ! নানার কথা শুনেও বিন্দু মাত্র বিচলিত দেখালো না তিহানকে। তোহা তখন মাথা নিচু করে রেখেছে প্রচন্ড ভয়। লোকটা নির্ঘাত তাকে তুমুল লজ্জায় ফেলবে আজ। এরই মাঝে তাদের একদম কাছাকাছি এসে উপস্থিত হলো নিজাম রহমান। গাম্ভীর্যতার ছিটে ফোটাও নেই নিজাম রহমানের সারা মুখে, বরং ঠোঁটের কোণে ঝুলছে মুচকি হাসি। তখনও ভয় মাথা নিচু করে রেখেছে। নিজাম রহমান নাতনির নত মুখের দিকে চেয়ে সশব্দে হেসে পাশে বসলেন। তোহার ডান পায়ে আলতা পরানো ইতিমধ্যে শেষ করেছে তিহান। পাটা নামিয়ে রেখে নিজাম রহমান হাস্যোজ্জ্বল মুখের দিকে চাইল সে। তারপর একেবারে স্বাভাবিক কণ্ঠে বলল, বাচ্চা মানুষ তো নানা, পড়তে জানে না, তাই আর কি। বলে অবিলম্বে তোহার বাম পাটা নিজে হাঁটুর উপর তুলে নিল। নিজাম রহমান আবারও হাসলেন। খানিকটা দুষ্টুমি করে ফিচেল গলায় বললেন, মনোয়ারাকেও আমি এইভাবেই আলতা পরিয়ে দিতাম। কথাটা শোনা মাত্র হেসে ফেলল তিহান। চমৎকার সুন্দর নজর কাড়া হাসি। সুপুরুষ চেহারার মাঝেও কোথাও যেন একটু লজ্জা ভাব লুকিয়ে আছে। অপরদিকে তোহার তখন ঘোরতর লজ্জায় আর ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হবার অবস্থা। মনোয়ারা তাদের নানুর নাম, তথাপি নানার কথার মানে ইঙ্গিত ইশারা বুঝতে কোনো রকম কষ্ট হয়নি তার। তোমার না নানুর সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল? তবে? নিছক কৌতূহল নিয়ে প্রশ্ন করল তিহান। বিয়ের পর প্রেম করা যায় না বুঝি? তোমাদের নানু খুব লাজুক ছিল, বুঝলে। বিয়ের 2-3 মাস অব্দি প্রয়োজন ছাড়া কথাই বলেনি আমার সাথে। আমি তখন প্রাপ্তবয়স্ক যুবক, বুকে এক সমুদ্র প্রণয়ের ঢেউ। রাতের বেলা বাড়ি ফেরার সময় আলতা, শাড়ি, চুড়ি নিয়ে আসতাম, পাগলামি করতাম। তোমাদের নানু মুখ বুজে সহ্য করত, আর লাল রক্তিম আভায় ছেয়ে যেত তার গাল। তারপর ধীরে ধীরে তার লজ্জা কাটল। বউ হলেও কয়েক মাস পর্যন্ত ব্যক্তিগত প্রেমিকায় ছিল সে আমার। আরে বা নানা, তুমি দেখি, বলেই 2 ভুরু দুবার উঁচিয়ে দুষ্টুমি করল তিহান। নিজাম রহমান হেসে আস্তে করে তিহানের কাঁধে চাপড় মারল। এদের দুইজনকে একসাথে দেখে ভালো লাগায় ভরে উঠেছে মন। মন চাচ্ছে এখনই বিয়ের কাজ সেরে ফেলতে। তবে তিহানের সাথে আগে কথা হয়েছে তার, তাই এই বিষয়ে এখন আর কিছু বলবে না। তাছাড়া তার নাতনিটাও বেশ লাজুক। মৃদু হেসে তিনি তোহার মাথায় হাত রেখে স্নেহের সহিত বললেন, তুমি অনেক ভাগ্যবতী মা, এমন যত্ন সবার ভাগ্যে থাকে না বুঝলে। উত্তরে মৃদুভাবে মাথা নাড়ালো তোহা। নানা নাতনির লাগামহীন কথাবার্তায় রীতিমতো লজ্জায় মাথা কাটা যাবার মতো অবস্থা তার। এমন একটা লজ্জার পরিস্থিতির সম্মুখীন হতে হবে জানলে কোশমিন কালেও এখানে বসে আলতা পড়তো না সে। এরই মাঝে তিহানের যেন তাকে আরো একটু লজ্জায় হাবুডুবু খাওয়াতে নিজের হাত বাড়িয়ে বলল, হাতটা। মুখটা একটু তুলে চোখ রাঙিয়ে তিহানের দিকে তাকালো তোহা। সেই চাহনি যেন আগুন ঝলসানো।
বারবার বলছে সে। আপনার কি একটুকু লজ্জা নেই? তিহার নির্লজ্জের মতোই হাসল। নিজেই তোহার হাতটা টেনে আঙুলের উপর অংশগুলো আলতায় ভরাতে শুরু করেছে। লজ্জায় ঠোঁট চেপে ধরল তোহা। মনে হচ্ছে এক্ষুনি ছুটে চলে যেতে পারলে বোধহয় ভালো হয়, তবে এমনটা করলে খুবই বিশ্রী বেয়াদবি হবে। তোহার অস্বস্তি বুঝতে পেরে উঠে দাঁড়ালেন নিজাম রহমান। যাওয়ার আগে তিহানের এক কাঁধে হাত রেখে ঝুঁকে পড়লেন। প্রণয়ের পথটুকু অনেক চলেছ, এবার একটা স্থায়ী গন্তব্য পৌঁছানো উচিত। কিন্তু অন্তত আংটিটা পরিয়ে রাখলে। আচ্ছা, আমি ভেবে দেখবো না। না, মাঝপথে ধীর কণ্ঠে উত্তর দিল তিহান। নিজাম সাহেব চলে যেতেই তেলে বেগুনে জ্বলে উঠল তোহা। হাজালো কণ্ঠে বলল, আপনার কি মাথা গিয়েছে পুরো? নানার সামনে এমন কেউ করে? না জানি উনি কি ভাবলো। আল্লাহ, তোমার কি মাথা গেছে? ওনার কথা শুনে বোঝনি কিছু? অদ্ভুত, এটাও তো আপনার কাজ। নির্লজ্জের মতো নানাকে বলেছেন। ছি, আমি কিচ্ছু বলিনি। উনি এমনিতেই বুঝেছে, তারপর নিজেই জিজ্ঞাসা করেছে। তোমার মতো অত লজ্জা নিয়ে থাকলে আমার আর তোমাকে পাওয়া লাগবে না। নির্বিকার ভঙ্গিতে কথাটা বলল তিহান। তার এতটুকু কথাটাই কণ্ঠনালী আটকে গেল তোহার। পর মুহূর্তে নিজেকে সামলে নিল সে। তারপর আগের মতোই অগ্নিকণ্ঠে বলল, আপনার কি দরকার ছিল আমাকে সবার সামনে ওইভাবে খাইয়ে দেওয়ার? আবার আম্মু জিজ্ঞাসা করলে উত্তর কি দিলেন? আমি খাইয়ে দিই খালামণি, ওর হাত মাখবে শুধু শুধু। তিহানের মতো করে কথাটা বলে থামল তোহা। পর মুহূর্তেই দ্বিগুণ মেজাজ দেখিয়ে বলল, আপনার কি আম্মুকে এতটা বোকা মনে হয়? তোহার কথাটার প্রতিক্রিয়া দেখালো না তিহান। ততক্ষণে তার চার হাতে পায়ে তার আলতা পরানো শেষ। আলতার বোতলটা বন্ধ করে বসার জায়গাটার উপর রাখল তিহান। তোহার হাত পা লাল রঙের রাঙানো, পরনে হলুদ কামিজ, মাথায় ঘোমটা। মনে হচ্ছে হলুদের আসরের কোনো বউ পালিয়ে এসে হবু বরের সাথে প্রেম করছে। তিহান এক দৃষ্টিতে কিছুক্ষণ কাঙালের ন্যায় চেয়ে থাকলো। অতঃপর তোহার হাত দুটো মুঠোয় নিয়ে মাথা অল্প ঝুঁকিয়ে হাতের উল্টো পিঠ নিজের কপালে ছুঁয়ে চোখে চোখ রেখে বলল, দীর্ঘ প্রেম কাহন পূর্ণতা পাক। এই মুমূর্ষ প্রেমিকের অপেক্ষার অবসান হোক। তুমি শুধুই আমার হও। বারান্দার গোলাকার জায়গাটায় ছেলে মেয়েদের খোশ গল্পে মেতে উঠেছে। তোহা বসেছে রেলিং এর পাশে, দেওয়ালে পিঠ ঠেকিয়ে। তার পাশে রেলিং এ হেলান দিয়ে আছে তুর্য, অপর পাশে স্বর্ণালী। তিহান বসেছে সাহিব আর নুহাসের মাঝে। অনেকটা বৃত্তাকার হয়েই আছে তারা। তোহা উদাস মুখে সাদা স্বচ্ছ আকাশের দিকে চেয়ে আছে। সাদা আকাশের প্রতিচ্ছবি পড়েছে তার ঘন কালো হরিণীর চোখ দুটিতে। মনে হচ্ছে কোনো গভীর কালো জলদিঘিতে সাদা শুভ্র পরী টানা মেলে স্নান করছে। ঠোঁটের কোণটা একটু প্রসারিত হলো তিহানের। নুহাসের দৃষ্টি তখন আগাগোড়ায় তোহার দিকে। ভুরু কুচকে মজার ছলে সে বলল, আলতা টালতা পরে তো একেবারে বউ সেজে বসে আছিস তোহা। ব্যাপার কি? তুর্য ভাইয়া, তোমার বোনের মতলব তো ভালো ঠেকছে না আমার। নুহাসের কথায় হাসলো তুর্য। কিরে, আলতা পরেছিস কেন? বলেই তোহার মাথায় হালকা চাটি মারল তুর্য। এতক্ষণে ধান ভাঙল তোহার। কথাগুলো কানে ঢোকেনি। তারপর তুর্য আর নুহাসকে তার দিকে চেয়ে থাকতে দেখে আরো হতবিহ্বল হয়ে পড়ল সে। নড়ে চড়ে বসে বিচলিত কণ্ঠে বলল, কিছু বললে তোমরা? এবার যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল নুহাস। কয়েক গুণ উৎসাহ নিয়ে জোর গলায় সে বলল, এইবার তো 100% শিওর ভাইয়া, তোমার বোন নির্ঘাত প্রেম করে। বেখেয়ালি হওয়াটাই কিন্তু তার প্রথম লক্ষণ। এবারও নুহাসের কথা হেসে উড়িয়ে দিল তুর্য। তোহার মন তখন আবারও অন্যমনস্ক হয়ে পড়েছে। অকারণেই মন খারাপ লাগছে তার। মন ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও এই অকারণটা সব দখল করে বসে আছে। এরই মধ্যে সবার জন্য চা দিয়ে গেছে মনোয়ারা। বড় ট্রেতে চায়ের সাথে টোস্ট বিস্কিট, বিস্কিটের উপর চিনি দেওয়া। খেতে বেশ সুস্বাদু। গরম চায়ের কাপ হাতে তুলে নিল তোহা। কাঁচের কাপের হাতলে না ধরে সরাসরি কাপের গায়ে ধরার কারণে হালকা একটু ছ্যাঁকাও খেলো আঙুলে। তার সেই দিকে মন নেই। সে ব্যস্ত শরতের আকাশের সাদা মেঘের ভেলাগুলো চোখের দৃষ্টিতে দেখেই একান্ত আপন করে নিতে। ধ্যানহীন মস্তিষ্কে গরম কাপে চুমুক দিতে যেতেই কেউ হাতের কবজি ধরে ফেলল তার। চকিতে তোহা তাকালো।
তিহান সাথে সাথেই তার হাত ছেড়ে গলা স্বর নামিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, গরম এখনো। দৃষ্টি নামিয়ে নিল তোহা। ভাবল, আচ্ছা, তার মন খারাপের সাথে কি কোথাও তিহানও জড়িয়ে আছে? পর মুহূর্তে ভাবনাটা হেসে উড়িয়ে দিয়ে মনে মনে বলল, ধুর, এই লোকটাকে তার মন ভালো করার এক অবিচ্ছেদ্য কারণ। সন্ধ্যাবেলার আবছা অন্ধকার পুকুর পাড়, ভুতুড়ে নির্জন পরিবেশ হওয়া সত্ত্বেও এখানটায় অনেক শান্তি আছে। পুরো বাড়ির একেবারেই কোণার দিকে বড় পুকুরটা। বারান্দার কোণার সাইড ঘেঁষে না দাঁড়ালে পুরোপুরি দেখা যায় না। স্থির স্বচ্ছ পানিতে এক দুইটা সবুজ পাতা ভাসছে। সবাই বাড়ির ভিতরে। ভরা আড্ডার আসর থেকে সে নেমে এসেছে চুপিসারে, কারণ মন ভোলানো। সব কেমন পানসে লাগছে। পাড়ের দিকে একদম এগোলো তোহা। পুকুরে মাছ থাকলে বেশ হতো, তবে এটাই মাছ টাছ নেই, শুধু বাড়ির সৌন্দর্যের বৃদ্ধির জন্য খনন করা হয়েছে। যদিও অন্ধকার, তবু স্বচ্ছ পানিতে গভীরভাবে তাকালে নিজেকে দেখা যায় নাকি তা দেখার জন্য কয়েক পা এগিয়ে যেতেই অসাবধানতায় হুট করে পিছলে গেল তোহা। অতঃপর পানিতে একটা বিকট শব্দ তুলে কিছু পড়ে যাওয়ার শব্দ। চাটা শেষ করে মাত্র কাপটা মেঝেতে রেখেছে তিহান। এরই মাঝে পুকুরের পাশ থেকে পানির শব্দ কানে খাড়া হয়ে এলো তার। ঘাড় ফিরিয়ে একবার তাকালো। শুধু সেই নয়, সেখানে উপস্থিত সবাই তাকালো। কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থাকলো। তিহানের কপালে গভীর ভাঁজ। পানিতে ঝাপটানোর অনবরত আওয়াজ আসছে। কিছুক্ষণের ব্যবধানেই তার শূন্য মস্তিষ্ক সচল হয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে এক পলক সবার দিকে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে এসে শঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করল, তিহু কোথায়? চারিদিকে পানি, পুকুরটা বেশ গভীর, তার উপর গুমোট অন্ধকার। দুই হাত মেলে ঝাপটাচ্ছে তোহা, এখনো ডুবে যায়নি। সে সাঁতার জানে। তার যখন 15-16 বছর ছিল তখনই নিজ দায়িত্বে তাকে সাঁতার শিখিয়েছিল তিহান। শহরে তেমন পুকুর টুকুর নেই। কোনো জায়গায় এক সুইমিং পুল ছিল, সেখানে নিয়ে গিয়ে টানা 20 দিনের সাঁতার জিনিসটা রপ্ত করতে পেরেছিল সে। তবে এখানটায় পানির গভীরতা, তার উপর আকস্মিক ভয়টা সারা গায়ে। মন মস্তিষ্কে নিপুণভাবে যেন জেঁকে বসেছে তার। হাত পা কাঁপছে, সাঁতরানোর ঠাঁই পারছে না কোনোভাবেই। তবুও হাল ছাড়েনি। সাঁতরিয়ে পারে না পৌঁছতে পারুক, অন্তত ডুবে যেন না যায় সেই চেষ্টাই করছে। এলোমেলো পায়ে নিচে ছুটেছে তিহান। তার পা কাঁপছে, মাথা কাজ করছে না কোনো কিছু। সবকিছু কেমন জমাট বেঁধে যাচ্ছে। তোহাকে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না এতটুকু। তার পিছে পিছে বাকিরাও আসছে। তিহানকে রীতিমতো দৌড়ে বেরিয়ে যেতে দেখে হলরুমে বসে থাকা আতিয়া স্বর্ণালীর দিকে চেয়ে প্রশ্ন করে বলল, কি হয়েছে? এইভাবে কই যাচ্ছিস সবকটা? স্বর্ণালী কিছু বলতে পারল না। বিষয়টা এখনো পুরোপুরি ঠাওর করতে পারেনি সে। তাকে ফ্যাল ফ্যাল করে বোকার মতো চেয়ে থাকতে দেখে সাইফ আগ বাড়িয়ে উত্তর দিল, তোহা বোধহয় পুকুরে পড়ে গিয়েছে খালামণি, আমরা শিওর না। কি? বলেই আঁতকে উঠল আতিয়া। টেনশনটা তার বরাবরই বেশি। মাথা চক্কর দিয়ে উঠল। তুর্য নেই আশেপাশে। সে আগেই ছুটেছে তিহানের পিছু পিছু। তার অস্বচ্ছ দৃষ্টি দেখেই সাইফ এগিয়ে গেল। আলতো করে ধরে বসিয়ে দিল সোফায়। তোহার অবস্থা নিভু নিভু। বেশ বুঝতে পারছে কয়েকটা পা এইদিকেই দৌড়ে আসছে, তবে ডাকার ন্যূনতম শক্তিটাও পাচ্ছে না। নিস্তেজ হয়ে আসছে শরীর। শেষ কয়েকবার হাত দিয়ে আগানোর চেষ্টা করলো সে। হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে পানিতে আরো একজনের ঝাঁপিয়ে পড়া আর মুখের উপর ফ্ল্যাশ লাইট পড়ায় কিছুটা চেতনা ফিরে পেল সে। সামনের কালো অবয়বের মানুষটির মুখ না দেখেই সে ক্ষীণ কণ্ঠে ডাকল, তিহান, ধরুন আমাকে। কথার পুরোপুরি শেষ না হতেই দুই হাতে তাকে চাপটে ধরে বুকের সাথে একেবারে মিশিয়ে ফেলল তিহান। সাথে সাথে সম্পূর্ণ গায়ের ভার তার উপর ছেড়ে দিল তোহা। এতক্ষণের ভয়টা নিমিষেই কেটে গেছে, তবে শক্তি পাচ্ছে না।